আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরব খুব খুশিতে আছে, আমেরিকা খুব খুশি আছে। আর আপনাকে নিশ্চয়ই বলার দরকার নেই যে আমেরিকাকে খুশি করতে আরবরা কি করছে। তো পয়েন্ট টু পয়েন্ট কথা বলি। আমেরিকা সৌদি আরবের জন্য $1 বিলিয়ন অস্ত্র অনুমোদন করে দিয়েছে, যার মধ্যে ট্রেনিং হেলিকপ্টার, অস্ত্র, বুলেট, বিভিন্ন ধরনের অস্ত্র আমেরিকা খুব খুশি হয়ে তার আপন ভাই মোহাম্মদ বিন সালমানের জন্য অনুমোদন করেছে। এ তো একটা আরব। এবার আসুন আরেক আরবের কথা বলি, বাহরাইন। রিপোর্ট আপনার স্ক্রিনে। $455 মিলিয়ন F-16 ফাইটার জেট আমেরিকা বাহরাইনের জন্য অনুমোদন করে দিয়েছে। বাহরাইনকে F-16 দেবে আমেরিকা, সৌদি আরবকে দেবে F-35। অস্ত্র তো দেওয়া শুরু করেই দিয়েছে, ছোটোখাটো অস্ত্র তো এরা দিয়েই দিচ্ছে। এটাই তো সুবিধা। আমেরিকা আর ইসরায়েলকে খুশি করো, আরবের মুসলমানদের অবস্থা নিয়ে চুপ থাকো, ফিলিস্তিনকে বিক্রি করে দাও। আমাকে এর থেকে বেশি খোলাখুলি বলার দরকার নেই, আপনাদের বুঝে নেওয়া উচিত। এখন বাহরাইনকে F-16 দিতেই হবে, কারণ বাহরাইনের এই অফিসিয়াল টুইটটি দেখুন। আমেরিকা বাহরাইনের ভেতরে তাদের জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ড পোস্ট খুলে দিয়েছে। দেখুন, বাহরাইন এবং আমেরিকান সৈন্য মিলে বাহরাইনে মোতায়েন আছে। কার জন্য? মামুর জন্য না, ইসরায়েলের শত্রুদের জন্য। যারা ইসরায়েলের জন্য হুমকি, আরবরা তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং আমেরিকা ইসরায়েলকে সমর্থন দেয়। অন্যদিকে ইসরায়েল খুব দ্রুত তার অস্ত্র আপগ্রেড করছে। খুব শিগগিরই তারা তাদের লেজার অস্ত্র আয়রন বিম মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করেও আজ অত্যাচারীরা হিরো হতে পারছে না। গদি মিডিয়া বাদ দিন, ভারতের ভেতরে টিকটক তো বন্ধ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে সত্য বেরিয়ে আসছে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য জায়গায় টিকটকের মাধ্যমে মানুষ ফিলিস্তিনিদের সত্য দেখাচ্ছে। তাই আমেরিকার হিলারি ক্লিন্টনের গায়ে আগুন লেগেছে। সে বলেছে এই টিকটক, বিশেষ করে এই অ্যাপ, তরুণদের মাইন্ডসেট বদলে দিয়েছে এবং মিথ্যে দেখানো হচ্ছে। ফিলিস্তিনের প্রোপাগান্ডা টিকটক চালাচ্ছে। Well-educated young people from our own country, from around the world, where were they getting their information? They were getting their information from social media, particularly TikTok. That is where they were learning about what happened on October 7th, what happened in the days, weeks and months to follow. ওদিকে নিউ ইয়র্কের ভেতরে এখনও ফিলিস্তিনিদের সমর্থনে মানুষ রাস্তায় নেমে আসছেন। অন্যদিকে লাঠিচার্জ, গ্রেফতার সবকিছুর পরেও লন্ডনেও ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভ চলছে। Israel unleashed its genocide against Palestinians in Gaza. We're marching today on the International Day of all still did not enjoy their right of self-determination. আয়ারল্যান্ডেও গ্রেফতার হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, কিন্তু তারপরও মানুষ রাস্তায় আছে ফিলিস্তিনিদের জন্য। এদিকে সব ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতালির মানুষও রাস্তায় নেমেছেন। এদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু মানবতা এখনও তাদের ভেতরে জীবিত। এবার জাতিসংঘের ভেতরে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাবে সবাই মিলে বলেছে সিরিয়ার ভেতর থেকে ইসরায়েল যেন অবিলম্বে বের হয়ে যায়। ওদিকে আমেরিকা লেবাননকে ইসরায়েলের জন্য হুমকি দিচ্ছে, যে বোমা তোমাদের উপর ফেলা হয়েছিল কিন্তু ফাটেনি, সেগুলো সম্মানের সঙ্গে আমেরিকা বা ইসরায়েলের হাতে তুলে দাও। ইসরায়েলের ভয় যে বোমা তারা ফেলেছে এবং যা বিস্ফোরিত হয়নি, যদি সেটা হিজবুল্লাহর হাতে পড়ে এবং সেখান থেকে ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের 4 টুকরো করে দেবে। এদিকে ইরানের একজন কর্মকর্তা দাবি করেছেন, আমরা মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে ট্রাম্পকে কোনো বার্তা দেইনি, বরং ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠিয়েছে। একটা ডিলের জন্য 3টি শর্ত রেখেছে, আর সেই 3টি শর্তই ইরান মানবে না। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, আমেরিকা যে দাবি করেছে তা হলো আমরা যেন আমাদের মিসাইল রেঞ্জ কমিয়ে ফেলি। এটি অসম্ভব, আমরা মানব না। ওদিকে ইরান একটি খুব বড় দায়িত্ব পেয়েছে। SCO, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে ইরান এবার আয়োজন করবে অ্যান্টি টেরোরিজম সামরিক মহড়া, যেখানে 18টি দেশ অংশ নেবে। এর মধ্যে অবশ্যই রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ আরও অনেক দেশ থাকতে পারে। এদিকে ইরান একটি বড় কাণ্ড করেছে। আফগানিস্তান থেকে 10 জন আফগান নাগরিক ইরানে ঢোকার চেষ্টা করছিল। ইরান প্রকাশ্যে নিশ্চিত করেছে যে 10 জন আফগান নাগরিক আমাদের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল, আমরা তাদের গুলি করে হত্যা করেছি। এটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুব হতাশাজনক, কারণ আমার বিশ্বাস যেখানে ইরান মানবতার কথা বলে সেখানে এভাবে কাউকে মারা উচিত না। আর যদি মেরেই থাকে তাহলে প্রমাণ দিক যে তারা সত্যিই কোনো হুমকি ছিল।
ঠিক আছে, গুপ্তচর বৃত্তি হয়, কিন্তু ইরান নিজে স্বীকার করেছে তারা নাগরিক ছিল, আর আমরা তাদের মেরে ফেলেছি। খুব হতাশাজনক। ওদিকে ইরানের কোর্ট আমেরিকাকে আদেশ দিয়েছে, নোটিশ জারি করেছে যে ইরানের ভেতরে সরকার বিরোধী যে বিক্ষোভ হয়েছিল সে বিক্ষোভে আমেরিকা যেভাবে উত্তেজনা ছড়িয়েছে এবং পরিবেশ নষ্ট করে আমাদের দেশের ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ হিসেবে আমেরিকাকে $22 বিলিয়ন ইরানকে দিতে হবে। এর আগে আমি যে খবরটি দিয়েছিলাম যাচাই করে নিশ্চিত হয়ে দিয়েছিলাম, আর আবারও নিশ্চিত করছি, ইরানে যখন হিজাব আইন ঢিলেঢালা করা হলো, আইন প্রায় তুলে দেওয়া হলো, মানে প্রায় পুরো স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তখন ইরানের প্রতিটি তৃতীয় মেয়ে আপনার সামনে বেহায়া ও বেহিজাবি দেখাবে, যেন তাদের পোশাক খুলে ফেলার কি অদ্ভুত আগ্রহ ছিল। কিছু সংবেদনশীল এলাকা আছে যেখানে এখনও আপনাকে পরিপূর্ণ বোরকা, নিকাব, হিজাব পরা ধর্মীয় মেয়েরা মিলবে, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি ব্লগারদের কাছ থেকেও নিশ্চিত হতে পারেন ইরানে আইন শিথিল হতেই মেয়েরা যেন উলঙ্গ হয়ে যাওয়া শুরু করেছে। এবার এই বিষয়টি আবার উত্তেজনা তৈরি করেছে। ঘটনা হলো ইরানের বিচার বিভাগের প্রধান কিছু বিচারপতি মারাত্মকভাবে ক্ষুব্ধ। তাদের মতে আইন শিথিল করার কারণেই রাস্তায় অশ্লীলতা ও বেহায়াপনা বাড়ছে, তাই তারা দাবি করেছে হিজাব আইন আবার ইরানে পুনরায় চালু করা হোক। এ বিষয়ে আপনার কি মত কমেন্ট করে জানাবেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করেছেন, বুঝিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সিরিয়ার সঙ্গে তুমি যা করছো এমন করে আরেকটা শত্রু তৈরি করো না, আরেকটা শত্রু বানিও না। সিরিয়ার ভেতরে ইসরায়েল ঢুকে পড়ছে, সিরিয়ার ভেতরে ইসরায়েল হামলা করছে, মানুষকে গ্রেফতার করছে এবং অনুপ্রবেশ চালাচ্ছে, উত্তেজনা বাড়ছে, সিরিয়ার ভেতরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। এসব পরিস্থিতি দেখে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করেছেন। জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনে কথা হয়েছে। ফোনে ট্রাম্প সতর্ক করে বলেছেন, সিরিয়াতে যে দৃশ্য তুমি তৈরি করছো এটা ভুল, তোমার বড় সমস্যা হবে, আরেকটা শত্রু তৈরি হয়ে যাবে। খবর হলো ফোনে নেতানিয়াহু ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছে, শর্ত রেখেছে, আমার দেশে আমার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছে তুমি আমাকে সেখান থেকে রেহাই দাও, অপরাধ মাপ করাও। এরপরেই নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে সে সিরিয়াকে নরম ভাষায় বুঝিয়েছে। ট্রাম্পের সতর্কতার পর বলেছে, আমরা সিরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চাই, আমরা সম্পর্ককে আরও মজবুত করতে চাই, কিন্তু দামেস্ক থেকে আমাদের সীমান্ত পর্যন্ত একটি বাফার জোন চাই। আমাদের দিকের এলাকা ডিমিলিটারাইজড থাকতে হবে, যেখানে সেনা মোতায়েন হওয়া যাবে না, আর যেখানে আমরা অবস্থান নিয়েছি সেখানে আমাদের উপস্থিতি থাকবে। এইভাবে শর্ত জুড়ে নেতানিয়াহু আবার আমেরিকার মনোখুশি করেছে যে দেখো, তোমাদের কথায় আমি বিবৃতি দিলাম এবং আমার শর্ত রেখে দিলাম। অন্যদিকে আমেরিকান কর্মকর্তারাও নেতানিয়াহুকে নিয়ে বিরক্ত। একজন আমেরিকান কর্মকর্তা যা বলেছেন তা শুনলে বুঝবেন আমেরিকা নিজেরাই নেতানিয়াহুকে কতটা সমস্যাজনক মনে করছে। আমেরিকান কর্মকর্তারা বলেছেন, আমরা ওকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু নেতানিয়াহু নিজেকেই ধ্বংস করে ফেলছে। সিরিয়া লেবানন নয়, কিন্তু বিবির মাথায় এটা ঢুকছে না সে সিরিয়ার সঙ্গে লাগতে চাইছে, অথচ সিরিয়া ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়, তারা সংঘর্ষ চায় না। বিবি মানে নেতানিয়াহু সর্বত্র ভূত দেখছে আর নিজের পরিস্থিতি নিজেই খারাপ করে ফেলছে। এবার শুনুন আরেক কাহিনী, দেখে নিন কি চলছে। আমেরিকার একটি কথাও শোনে না ইসরায়েল, তাই তো বলা হয় ডোনাল্ড ট্রাম্পের কোনো না কোনো সিঁড়ি অবশ্যই নেতানিয়াহুর হাতে আছে। আমেরিকা মানা করার পরও ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় আবারও রেড করেছে। ওদিকে জোলানির সঙ্গে দেখা করতে আমেরিকান কর্মকর্তারা নিজে গিয়ে সিরিয়ার ভেতরে সাক্ষাৎ করেছেন। একই সময় নেতানিয়াহু সিরিয়ার ভেতরে আহত ইসরায়েলি সৈন্যদের দেখতে গিয়েছেন। ভাবুন, যখন থেকে বাশার আল আসাদের সরকার দুর্বল হয়েছে তখন থেকে ইসরায়েল সিরিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে, ৭৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, সন্ত্রাসী নয় সাধারণ মানুষকে। ওদিকে সৌদি আরব সিরিয়াকে সাহায্য দিতে সিরিয়ায় বহু পুলিশ ভ্যান পাঠিয়েছে, পুলিশের গাড়ি পাঠিয়ে সৌদি আরব এক ধরনের সহায়তা করেছে। এদিকে নেতানিয়াহু আবার লেবাননকে হুমকি দিয়েছে, বলেছেন এই ডিসেম্বরের শেষ সময় পর্যন্ত যদি হিজবুল্লাহ অস্ত্র না ফেলে তাহলে ইসরায়েল লেবাননে বড় হামলা করবে। অন্যদিকে যে ব্যক্তি ইহুদিদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপের মতো মর্যাদা, তিনি লেবাননে পৌঁছেছেন। সেখান থেকে ফেরার সময় তিনি আমেরিকা ও ইসরায়েলকে খুশি করে বিবৃতি দিয়েছেন, হিজবুল্লাহকে অস্ত্র ফেলে আলোচনায় বসতে হবে। সে ভিডিওটি আপনাকে দেখাচ্ছি, দেখুন। Pubblica che dichiariamo per le strade, un po' dietro le, come si dice, le quinte, una cosa che infatti già abbiamo fatto e continueremo a fare per cercare di, diciamo, convincere. এদিকে গোপনে তদন্ত করে হামাস আরেকজন ইহুদির মৃতদেহ খুঁজে পেয়েছে, যার লাশ হামাস ইসরায়েলকে ফিরিয়ে দিয়েছে। ওদিকে কাতার বলেছে, আমরা ডিলের দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা করছি, কিন্তু ইসরায়েল জোর করে পরিস্থিতি নষ্ট করছে এবং জিম্মিদের লাশ ফেরত দিতে চাইছে না। অন্যদিকে জাতিসংঘের ভেতরে কলম্বিয়া ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব আনতে চাইছে, কিন্তু প্রস্তাব আনার আগেই আমেরিকা কলম্বিয়ার উপর চাপ দিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাব জাতিসংঘে আনবেন না। এবার দেখুন ইতালির হারামিপনা। ইতালির ভেতরে একজন মিশরীয় মাওলানা ছিলেন, ইমাম ছিলেন, তিনি ফিলিস্তিনের সমর্থনে একটি ভাষণ দিয়েছেন, একটি তাকরির করেছেন,
আর সেই কারণে ইতালি সরকার এখন সেই মিশরীয় ইমামকে মিশরে ডিপোর্ট করার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের একটি বক্তব্য এসেছে। তিনি বলেছেন, আমার উপর প্রচণ্ড চাপ আছে যে নেতানিয়াহুকে মাফ করে দেওয়া হোক, নেতানিয়াহুর উপর কেস বন্ধ করে দেওয়া হোক, কিন্তু আমি নেতানিয়াহুকে তখনই মাফ করব যখন তা ইসরায়েলের জন্য লাভজনক হবে। এখন ব্যাপারটি পরিষ্কার বুঝে নিন। এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা রাফার ভেতর টানেলের মধ্যে আটকে থাকা হামাসের 40 জন যোদ্ধাকে হত্যা করেছে। যদিও আমেরিকা সতর্ক করে দিয়েছে গাজার ভেতরে যারা হামাসের সদস্য আটকে আছে তাদের হত্যা করো না, কিন্তু ইসরায়েল কারো কথা শোনে না। উল্টো হামাসও একই ধরনের দাবি করেছে। হামাস বলেছে, আমরা গাজার ভেতরে ইসরায়েলের 4 জন গুপ্তচরকে হত্যা করেছে। আরও জানিয়ে দেই, আরব দেশগুলো পুরোপুরি ইসরায়েলের দাসত্ব করছে, আর ইসরায়েল তাদের মুখের উপর থুতু ফেলছে। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি একটি ইসরায়েলি টিভি চ্যানেলের, আর এই ইহুদি কট্টরপন্থী লোকটি হিব্রু ভাষায় কি বলছে জানেন? ইউরোপ জুড়ে ভিডিওটি ভাইরাল। ইসরায়েলকে নিয়ে গালাগালি চলছে। ইসরায়েলের মান-ইজ্জত মাটিতে মিশে গেছে। সে বলছে, আমাদের চেয়ে ভালো কেউ নেই, যাকে চাই যখন চাই যেখানে চাই সেখান থেকে বের করে দিতে পারি, এটা আমাদের অধিকার। আরবদেরও যদি আমরা দেখি যে তারা আমাদের সামনে নত হচ্ছে না, তাহলে আমরা তাদের মেরে ফেলতে পারি, এখান থেকে বের করে দিতে পারি। অন্যদিকে মুসলমানরা আল আকসায় যেতে পারছে না, কিন্তু প্রতিদিন হাজার হাজার ইহুদি মসজিদে আল আকসায় ঢুকছে। দেখুন। এদিকে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে গাজার 90% পানি সরবরাহ ব্যবস্থা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। গাজা এতটাই ধ্বংস হয়ে গেছে যে এটিকে আগের অবস্থায় ফিরতে 50 বছরেরও বেশি সময় লাগবে। গাজায় ধ্বংসস্তূপ, আবর্জনা, দূষণ, রোগ সবকিছুই ভয়াবহ মাত্রায় রয়েছে। আমি দুটো ভিডিও একসঙ্গে দেখাচ্ছি, দেখুন। حجم الدمار صراحه مش عارف انا وين شارعنا اللي انا على بود تخيلوا انه هذا المكان كان ممكن يكون يعني بصراحه الشارع حجم الدمار يا اخواني। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।